ইরানের প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান মেলেনি এখনো। বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার কাজ। জীবিত ফিরে পাওয়ার আশায় দেশ জুড়ে চলছে দোয়া। يا وسي الحسن والخلف الحجة أيها القائم المنتظر المهدي। দুর্গম পাহাড়ে মিলছে একের পর এক অস্ত্র কারখানা। পার্শ্ববর্তী দেশ থেকে আসছে গুলি। চট্টগ্রাম অঞ্চলে 200 জন অবৈধ অস্ত্র ব্যবসায়ী জানিয়েছে গ্রেফতারকৃতরা। আমাদের কাছে যে তথ্য আছে তাতে বাঁশখালী, জঙ্গল সেলিমপুর, সীতাকুণ্ড এবং এদিকে আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ির কিছু এলাকায় এই ধরনের কারখানা থাকতে পারে। আগামীকাল দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট গ্রহণ। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত লোকসান গুণে পুঁজিবাজার ছাড়ছেন অনেক বিনিয়োগকারী। একদিনেই সূচক কমেছে প্রায় 90 পয়েন্ট। গেইন ট্যাক্স আরোপের খবরে ধস বলছেন সংশ্লিষ্টরা। গ্রীষ্মের খরতাপে রাজধানীর সড়কে প্রশান্তির পরশ বুলায় বাহারি ফুলের শোভা। ইট পাথরের জঞ্জালে প্রাণ প্রকৃতি রক্ষার আহ্বান নগরবাসী। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এই ধরনের ফুলগুলো দেখতে আমার ভাল লাগে। এর জন্যই এইখানে বারবার আসা। ঢাকা শহরটাকে ইচ্ছে করে যে রিপ্লেস করে দিই কোথাও, মানে ফুল প্রকৃতির মাঝে যদি ঢাকা শহরটাকে কল্পনা করা যেত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নেতৃত্বে দেশি শিং মাছের জিনোম সিকোয়েন্স। পুরুষ ও স্ত্রী নির্ধারণকারী জিন শনাক্ত। কৃত্রিম পদ্ধতিতে অধিক উৎপাদনের সম্ভাবনা। ويبدأ الاحتفالات باكرا عن طريق فودن. جول 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 جول. نعم في دقيقة 2 أقل من মৌসুমের শেষ দিনেও ফিল ফোডেন চমক। ইংলিশ লিগের শিরোপা ধরে রাখল ম্যানচেস্টার সিটি। রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো আর্সেনালকে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 16 ঘন্টা পরও সন্ধান মেলেনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের। ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে অনুসন্ধান। কাজ করছে 40টি উদ্ধারকারী দল। মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। ড্রোন দিয়েও সন্ধান মিলছে না দুর্ঘটনাস্থল, তবে 2 কিলোমিটারের মধ্যে সীমিত করা হয়েছে অনুসন্ধানের এলাকা। প্রবল বৃষ্টি অন্ধকারের মধ্যেই হেঁটে হেঁটে পাহাড়ি ঢালে এগিয়ে চলেছে উদ্ধারকারী দল। এক স্থানে তাপ শনাক্ত করলেও সেখানে পাওয়া যায়নি কিছুই। অভিযান তৎপরতা পরিদর্শনে গিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেইন সালামি। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার। ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। সাথেই ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাদ্দৌল্লা। ধারণা করা হচ্ছে উত্তরাঞ্চলে হার্ড ল্যান্ডিং এর শিকার হয়েছে উড়োযানটি। همکاران ما این گزارش رو تهیه کردن میفرستن هم میتونن ببینن که چگونه ইরানের প্রেসিডেন্ট রইসিকে বহনকারী নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধানে সহায়তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ কয়েকটি দেশ। অন্ধকার এবং প্রতিকূল আবহাওয়া উদ্ধার কাজ চালাতে সক্ষম এমন ড্রোন এবং হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক। এর পাশাপাশি 23 সদস্যের বিশেষজ্ঞ পর্বতারোহীদের একটি দলও পাঠিয়েছে আঙ্কারা। অভিজ্ঞ 47 উদ্ধারকর্মী সহ পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য গাড়ির বহর পাঠিয়েছে রাশিয়া। আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই অভিযান শুরুর কথা জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তুরস্ক, রাশিয়া ছাড়াও নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ পাঠিয়েছে আজারবাইজান, আর্মেনিয়া ও ইরাক। সহায়তার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে জীবিত ফিরে পাওয়ার আশায় ইরান জুড়ে চলছে দোয়া। পথে পথে মোনাজাতে হাত তুলেছেন লাখ লাখ মানুষ। রোববার প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার নিখোঁজের খবর শোনার পরই তসবিহ, জায়নামাজ নিয়ে প্রার্থনায় বসেছেন নাগরিকরা। দেশ জুড়েই মসজিদে মসজিদে চলছে দোয়া।
রাজধানী তেহরানের প্রধান সড়কগুলোয় চলছে মাতম দোয়া। চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে রইসির সুস্থতা কামনা করছেন তারা। দ্রুত প্রেসিডেন্টকে জীবিত উদ্ধারের আশা প্রার্থনারত মুসল্লিদের। প্রেসিডেন্টের সুস্থতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্য কিছু নিয়েই চিন্তা করতে চাই না। এখানে সবাই জড়ো হয়েছি প্রার্থনা করতে। ইসলামিক রিপাবলিক এর আগেও বড় বড় নেতাদের হারিয়েছে। আমরা অবশ্যই দোয়া করছি প্রেসিডেন্ট রইসির যেন কিছুই না হয়। দুর্গম পাহাড়ে একের পর এক মিলছে অস্ত্র তৈরি কারখানা। সেখান থেকে যাচ্ছে চট্টগ্রাম সহ সারা দেশে। গুলি আসছে পার্শ্ববর্তী দেশ থেকে। গত এক বছরে র্যাবের অভিযানে গ্রেপ্তার 50 জন দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। তাদের মতে শুধু চট্টগ্রাম অঞ্চলেই অবৈধ অস্ত্র ব্যবসায়ী আছে অন্তত 200 জন। চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, বাঁশখালী, কক্সবাজারের টেকনাফ, মহেশখালী সহ অনেক অঞ্চলে দুর্গম পাহাড়ে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মিলেছে অস্ত্র তৈরির কারখানা, যেগুলো অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গোপন আস্তানা হিসেবেও পরিচিত। গত এক বছরে এমন একাধিক কারখানায় শুধুমাত্র র্যাবের অভিযানেই উদ্ধার হয়েছে 150টি আগ্নেয়াস্ত্র। মূলত লোকচক্ষুর অন্তরালে অস্ত্র তৈরি, পাচারের সুবিধা এবং অভিযান হলে গহীন অরণ্যে পালানোর জন্য কারিগররা সীমান্তবর্তী দুর্গম স্থান বেছে নেয় বলছে র্যাব। গহীন জঙ্গল বা অরণ্যেই সিলেক্ট করে থাকে। এক্ষেত্রে আমরা আমাদের কাছে যে তথ্য আছে তাতে বাঁশখালী, জঙ্গল সেলিমপুর, সীতাকুণ্ড এবং এদিকে আমাদের রাঙ্গামাটি খাগড়াছড়ির কিছু এলাকায় এই ধরনের কারখানা থাকতে পারে। নির্বাচনের সময় বাড়ে অবৈধ অস্ত্র বেচাকেনা, ব্যবহার হয় মাদক পরিবহনের কাজেও। চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্র ব্যবসায়ীর সংখ্যা 200 জনেরও বেশি। এর মধ্যে গত এক বছরে র্যাবের হাতে গ্রেফতার 50 জন দিয়েছে চাঞ্চল্যকর অনেক তথ্য। অস্ত্রধারী আসামি ধরি আমরা যেটা জানি যে তারা 10,000, 15,000, 20,000 টাকা, ডিপেন্ডস অন যে অস্ত্রের ক্যাটাগরিটা কীরকম সেটার উপর ভিত্তি করে তারা এটা অনেক সময় ক্রয় করে নিয়ে আসে, আবার অনেক সময় ভাড়ায় নিয়ে আসে। র্যাবের তথ্য মতে অবৈধ অস্ত্র দেশে তৈরি হলেও বুলেট আসছে পার্শ্ববর্তী দেশগুলো থেকে। আবার অনেক সময় স্বর্ণ ও মাদকের বিনিময়ে মিলছে বিদেশি পিস্তল সহ ভারী অস্ত্র। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামীকাল অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট। এর মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বক্স সহ নির্বাচনের সকল সরঞ্জাম পৌঁছে গেছে। সকাল 11টা থেকে কেন্দ্রে বিতরণ করা হবে এই সরঞ্জামাদি। 21শে মে 157টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএম আর ব্যালটে। আর প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের পরের দুদিন অর্থাৎ 23 মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। দর্শক, নির্বাচনের আরো খবর জানবো। শুরুতেই যাচ্ছি রাজবাড়িতে, সেখানে আছেন আমার সহকর্মী রুবেলুর রহমান। রুবেলুর, ভোটের সরঞ্জাম বিতরণ কখন শুরু হবে আর নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? ইশরাত, প্রথমেই বলে রাখতে চাই, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় কিন্তু আগামীকাল রাজবাড়ীর 3টি সদর উপজেলা সহ 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করেছে জেলা প্রশাসন সহ যারা নির্বাচন সংশ্লিষ্টরা রয়েছেন, তারা কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছেন। তা আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার কিন্তু কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে, যেখান থেকে কিন্তু বেলা 11টার দিকে আমরা জেনেছি যে নির্বাচনী যে ব্যালট বাক্স অন্যান্য যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করা হবে। এছাড়া রাজবাড়ীর গোলন্দ এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচন কেন্দ্র করে কিন্তু স্ব উপজেলা পরিষদ থেকে কিন্তু নির্বাচনী যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বিতরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মাঠে রয়েছেন। আমরা জেনেছি যে পুলিশের, র্যাব এবং আনসার সহ বিজিবি সদস্যরা কিন্তু এই নির্বাচনী দায়িত্ব পালন করবেন এবং সারা জেলাতেই 3টি উপজেলাতে নির্বাচন হবে। 3টি
উপজেলা থেকে কিন্তু আমরা জেনেছি প্রায় প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করবেন। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, যা কিন্তু বেলা 11টার পর থেকে কিন্তু বিতরণ করা হবে বলে আমাদেরকে যারা নির্বাচন সংশ্লিষ্টরা রয়েছেন তারা জানিয়েছেন। রাজবাড়ী 3 উপজেলায় কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী সহ 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইশরাত। রুবেলুর ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীর বাউফলে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক প্রার্থীর সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতরাতে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ডিয়ারা কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা করছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের কয়েকজন সমর্থক। এ সময় প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী মোশারেফ হোসেন খানের সমর্থক চন্দ্রদ্বীপের ইউপি চেয়ারম্যান এনামুল হকের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। ধস নেমেছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে একদিনেই সূচক কমেছে প্রায় 90 পয়েন্ট। ক্রেতা ছিল না বেশিরভাগ কোম্পানির। টানা পতনে একেবারে নিঃস্ব বেশিরভাগ বিনিয়োগকারী। শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছে অনেকে। ঘন ঘন নীতির পরিবর্তন, লেনদেনে হস্তক্ষেপ আর গেইন ট্যাক্স আরোপের খবর পতনের জন্য দায়ী বলছেন সংশ্লিষ্টরা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু, সেই থেকেই দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। দিন গড়ানোর সাথে বাড়ছে পতনের তীব্রতা, সেই সাথে বাড়ছে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণও। সপ্তাহের প্রথম দিনেও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। সূচক কমেছে 86 পয়েন্টের বেশি। 250-র বেশি কোম্পানির কোনো ক্রেতাই ছিল না দিনভর। টানা পতনে বিনিয়োগকারীদের মূলধন কমেছে 60 থেকে 70%। আর যারা মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছে তাদের অবস্থা আরও নাজুক। আমি যেমন আগে লোনে ছিলাম, আমার ওই ইকুইটি নেগেটিভ হয়ে গিয়েছিল, আমি কোম্পানিকে আমার কোটটা সারেন্ডার করে দিয়েছি। তারপরে আমার যেটা পুঁজি ছিল ক্যাশ করে আমি ব্যবসা করছি এখন, সেখানে আমার 70% লস। এই যে ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা দিন দিন নিঃস্ব হচ্ছে এবং অনেকে পুঁজি সমন্বয় করার জন্য নতুনভাবেও বিনিয়োগ করেছিল, তারাও এখন আবার নতুনভাবে আরেকবার নিঃস্ব হচ্ছে। গভর্নমেন্টের বিভিন্ন পলিসিতে আজকে এইভাবে প্যানিক সৃষ্টি হইতেছে। মানুষ চিন্তা করতেছে যাই বিক্রি করে যাই থাকে এটাই আমার মূলধন, সবই নিঃস্ব হয়ে যেতেছে মানুষগুলি। সংশ্লিষ্টরা বলছেন, ঘন ঘন নীতির পরিবর্তনে পুঁজিবাজারের প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীদের। গুজবার ফোর্সেল চরমভাবে ক্ষতি করছে পুঁজিবাজারকে। সকল পলিসির এত বেশি সুইচিং হচ্ছে এবং ব্যাংক ব্যবস্থা নিয়েও যে ধরনের আতঙ্ক, নেতিবাচক প্রচারণা, অর্থনীতি নিয়ে এই নেতিবাচক প্রচারণায় বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলছে বা নেতিবাচক মনোভাব তৈরি করে ফেলছে, যার কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ সেভাবে হচ্ছে না। এখন ইতিবাচক পলিসি দিয়ে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা ছাড়া পুঁজিবাজারকে ঘুরে দাঁড় করানোটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার। 15 দিন ধরে বাজারে একটা খবর চলছে পেপার পত্রিকায়ও যে গেইন ট্যাক্স আসতেছে এই বাজেটে। পলিসি শিফট, ইন্টারভেনশন, এই যে মার্জিন রুল, এইগুলা নিয়ে কিন্তু যতক্ষণ এই জিনিসগুলা বাজারে থাকবে, বাজার তার গতি ফিরে পেতে মানে একেবারে একটা বিশাল একটা সমস্যার মুখে পড়ে যাচ্ছে। এমনিতেই চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজার। এমন অবস্থায় মূলধনী মুনাফার উপর কর আরোপ করা হলে বাজারে বিনিয়োগকারীর সংখ্যা আরও কমবে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করেই রঙিন হয়ে উঠেছে রাজধানী ঢাকা। রাস্তার পাশে কিংবা নগর উদ্যানে জারুল, সোনালু, বাগান বিলাসের সমারোহ। কৃষ্ণচূড়ার রক্তিম আভায় লেগেছে অন্যরকম আগুন। এসবের হাতছানিতে থমকে দাঁড়াচ্ছেন পথিক। কেউ ভিড় করছেন প্রিয়জন স্বজনের সাথে। সবার প্রত্যাশা ইট পাথরের জঞ্জালে সবুজেরা অক্ষত থাক, শোভা পাক পুষ্পমুকুট। সুমাইয়া ঐশীর রিপোর্ট, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। মৌসুমে সে তো একাই নিজেই সাজে।
বৈশাখের তীব্র খরতাপে জনজীবনে যখন নাভিশ্বাস, ঠিক তখনই ভিন্ন রং আর রূপে ধরা দিচ্ছে ঢাকার প্রকৃতি। নগরবৃক্ষে ফুটে উঠেছে রক্তিম আভা, কৃষ্ণচূড়ার লাল রঙে এখন রঙিন রাজধানীর রাস্তাঘাট। কালে কালে কবি সাহিত্যিকরা যাকে কখনো কল্পনা করেছেন প্রেমিকার খোপায়, আবার কখনো বা বেদনার রঙে, সেই কৃষ্ণচূড়া শহর জুড়ে বিছিয়েছে মায়ার জাল। তাই তো গরম ঘাম কিংবা ধোয়া ওঠানো দানবীয় সব যানবাহনের জটকে তুচ্ছ করে আপনজনের সঙ্গে এই খুনসুটি। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এই ধরনের ফুলগুলো দেখতে আমার ভাল লাগে, এর জন্যই এইখানে বারবার আসা। কৃষ্ণচূড়ার সময় এখন, ফুল দেখতে সুন্দর লাগে এবং কৃষ্ণচূড়া ফুটছে দেখতেও ভালো লাগছে। সবুজের মধ্যে রঙিন একটা মানে আভা তৈরি হয়েছে, এটা দেখতে ভালো লাগছে। শুধুই কি কৃষ্ণচূড়া, গ্রীষ্মের রানী হয়ে শহরের আনাচে কানাচে ফুটে উঠেছে জারুল, সোনালু, বাগানবিলাস আর রাধাচূড়ার মতো হরেক রঙের ফুল। ধুলো ওঠানো সাদা কালো শহরটি এখন নানা রঙে মায়াময়ী, সেই মায়ায় মুগ্ধ নগরবাসীও। হাজারো অভিযোগ অনুযোগের পরেও এই শহর আপনার আর আমার সমস্ত চাহিদা পূরণ করে চলেছে। এই রং বেরঙের ফুলগুলো তারই প্রমাণ। অবিশ্বাস্য দাবদাহের পর যেন সান্ত্বনা হয়ে ফিরে এলো জারুল, রাধাচূড়া আর কৃষ্ণচূড়ারা। শহরের বাঁকে বাঁকে দাবদাহের পরিবর্তে এখন রঙের মেলা। প্রতিদিন যে শহরে নির্মম হত্যার শিকার হচ্ছে বৃক্ষ, নিষ্ঠুর সেই নগরের বুকেই এমন রঙের মেলা। জ্যেষ্ঠ নাগরিকরা বলছেন, যে শহরে সবুজ নেই, রঙের আনাগোনা নেই, সেখানে প্রাণও নেই। ছোট্ট নাতিও বলতেছে, নানু দাদু আমি চোখে দেখতে পারতেছি না, আমার চোখে ধোঁয়া লাগে, আমার চোখে বালি আসে। আর আমাদের সময় আমরা ওইগুলি কল্পনাও করতে পারি না। ঢাকা শহরটাকে ইচ্ছে করে যে রিপ্লেস করে দিই কোথাও, মানে ফুল প্রকৃতির মাঝে যদি ঢাকা শহরটাকে কল্পনা করা যেত, এই ফ্যাসিলিটিসগুলো থাকতো, কিন্তু তার মধ্যে আমরা ফুল প্রকৃতিকে খুঁজে পেতাম, তাহলে অসম্ভব ভালো লাগতো। তাই তো কবি আক্ষেপ করে বলেছেন, আলোর ভিড়ে শহুরে আদরে থাকে প্লাস্টিক ফুল, আর রংচটা রোদে একলা পথে অনাদরে পড়ে থাকে বনফুল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভারতে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার পরিবার বলছে, এ মাসের 12 তারিখ ভারতে গিয়ে 15 তারিখ থেকে কারোর সাথে যোগাযোগ নেই, তার ফোনও বন্ধ। ভারতে গিয়ে গোপাল নামে একজনের বাড়িতে থাকতেন এমপি আনার। সেই গোপাল পশ্চিমবঙ্গের একটি থানায় নিখোঁজের জিডি করেছেন। এ নিয়ে ভারতের পুলিশের সাথে গুরুত্ব দিয়ে তদন্ত করছে বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা। নাসিম আনসারি ও সুকান্ত চট্টোপাধ্যায়কে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। ভ্যানে ভারতে যাচ্ছেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ভিডিওটি ফেসবুকে বেশ আলোড়ন তোলে ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে। সপ্তাহখানেক আগে ভারতে যাওয়া সেই এমপিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এ মাসের 12 তারিখ তিনি ভারত গিয়ে পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন দুপুরে তিনি গোপালকে ডাক্তার দেখানোর কথা বলে বের হন। এরপর আর ফিরে আসেননি। 18 মে শনিবার এ নিয়ে থানায় জিডি করেন এমপির বন্ধু গোপাল। শুধু এমপির বন্ধু নয়, যোগাযোগ বন্ধ পরিবারের সাথেও। বাবার খোঁজে এখন ঢাকার পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়ে। দেখা করেছেন ডিবির কর্মকর্তাদের সাথে। আমাদের সাথে প্রথমে বলে গেছে যে পার্লামেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে, 2-3 দিনের জন্য উনি ইন্ডিয়াতে যাবে, এরকম রেগুলারই যায়। তো গেছে, যাওয়ার পর ওখানে রাতে থাকছে। পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছি, আমি আসতেছি। তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য মতো যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। তারপর আমরাও ট্রাই করছি, ফোন খোলা পাইছি, ফোনে কল দিতেছি, ধরতেছে না। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঢাকা ও ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে ভারতের পুলিশের সাথে যোগাযোগ রেখে কাজ শুরু করেছে ঢাকার পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, পাওয়া গেছে কিছু তথ্য। আমরা যেটা দেখলাম যে 16 তারিখ সকালে ভোরে 2টা কল দেয়। একটা কল দেয় হলো তার এপিএসএর নাম্বারে, মানে ভোর মেবি 7টা বা 7:46 এরকম। আরেকটারও কল দেয় হলো তার মানে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে। তো এই 2টা রিং দিয়েছে, কারণ তো সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারে নাই। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহজে আবার দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লোকের সেটা হচ্ছে মুজাফফরাবাদ, অর্থাৎ বিহারের দিকে। বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে। এটা কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা, সব কিছু এসে আমরা
ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি। অবশ্য এমপি নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন না হওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ একজন এমপি অনেক পুরানো মানুষ, নিশ্চয়ই বুঝে শুনেই তো চলেন। ঝিনাইদহের কালীগঞ্জ আসনে 2014 থেকে টানা 3 বারের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম। দ্রুত তাকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও স্বজনরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আদালতে করা মামলার রায় বাংলাদেশের পক্ষে এলে এবং আন্তর্জাতিক চাপ থাকলে দ্রুত প্রত্যাবাসন শুরু করবে মিয়ানমার, এমনটাই মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ উদ্যোগে রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ রূপরেখার শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। জানান, কিরগিজস্তানে বিদেশিদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশের কোনো ছাত্র গুরুতর আহত হয়নি। প্রায় 15 লাখ রোহিঙ্গার বোঝা বাংলাদেশের ঘাড়ে কয়েক দফায় দেশে প্রবেশ করলেও যাবার কোনো উদ্যোগই এখনও কার্যকর নয়। এর মধ্যে শুরু হয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। নিজেরাই যেখানে টালমাটাল, সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে কতটুকু মনোযোগ দেবে মিয়ানমার, প্রশ্নটা সেখানেই। এমন নানা প্রশ্নের সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা হয়েছে ওকাবের আলোচনা সভায়। বিজ্ঞজনরা বলেন, রোহিঙ্গারা এখন একই সঙ্গে যেমন অর্থনৈতিক বোঝা, তেমনি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই যে কোনো পরিস্থিতিতে প্রত্যাবাসনের চেষ্টা অব্যাহত রাখাটা জরুরি। Myanmar itself has become a problem. Now the Myanmar crisis is another concern of the world, of the region. So the country that has created problem, it has become itself a problem. So now what is happening in Myanmar is also very significant for understanding the Rohingya crisis. We see this problem from two different angles, or divide the issue in two different parts. One is, of course, the humanitarian part, and the other one is the political, which is repatriation. Now, of course, as we wait, and God knows how long we need to wait for the repatriation, but we went very close. অনুষ্ঠানে প্রত্যাবাসন নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক চাপ জোরদার করা গেলে ইতিবাচক কিছু হতে পারে। এক্ষেত্রে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে গেছেন, তার সাথে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় তিনি কিছু সাজেশনও আমাদের দিয়েছেন রিজিওনাল পাওয়ারগুলো সবাইকে। এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরো বেশি করে এনগেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। একই অনুষ্ঠানে কিরগিজস্তানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে বাংলাদেশের দূতাবাস না থাকায় উজবেকিস্তানের রাষ্ট্রদূতকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। আমরা এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁ শহরের প্রধান সমস্যা এখন যানজট। দুর্ভোগে অতিষ্ঠ শহরবাসী। সংকট নিরসনে দীর্ঘদিন পর আশার আলো দেখাচ্ছে সড়ক বিভাগ। মেগা প্রকল্পের আওতায় প্রধান সড়কটি 4 লেন করার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় বলছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। সড়কে তিল ধরনের ঠাঁই নাই। নওগাঁ জেলা শহরে এই চিত্র প্রতিদিনের। একে তো সরু রাস্তা, তার উপর অবৈধ দখলে ফুটপাত, সড়কের উপরেই অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড। ফলে ঢাকা বাস স্ট্যান্ড থেকে পুরাতন বাস স্ট্যান্ড, গোস্তহাটির মোড় ও কাঁচা বাজার এলাকায় দিনভর লেগে থাকে যানবাহনের জট। প্রতিদিনের যানজট, মানুষের ভোগান্তি, মানে 2 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগতেছে। রাস্তার মধ্যে বিল্ডিং করছে, মার্কেট করছে, যার জন্য এই জাম লেগে গেছে। প্রচুর গাড়ি ঘোড়া এখানে ভাবছে। ইঞ্জিন চালিত যে রিক্সা বা এই চার্জার গাড়ি এত দেখলাম না, অথচ নওগাঁতে আমার মনে হয় ঢাকার থেকেও বেশি।
দুর্ভোগ লাঘবে 4 লেন প্রকল্প হাতে নিয়েছে সড়ক বিভাগ। সান্তাহার মোড় থেকে চৌমাশিয়া পর্যন্ত 16.5 কিলোমিটার সড়ক 105 ফুট প্রশস্ত করা হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 1250 কোটি টাকা। জমি অধিগ্রহণ ও সড়ক সম্প্রসারণের পাশাপাশি ছোট যমুনা ও তুলসীগঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণ করা হবে। এছাড়া কালভার্ট, ফুটওভার ব্রিজ, যাত্রী ছাউনি ও পুলিশ বক্স সহ আধুনিক সড়ক ব্যবস্থা গড়ে তোলা হবে জানান কর্মকর্তারা। এই প্রকল্পটা পাস হয় তাহলে নওগাঁ শহরের যানজট এবং জীবনযাত্রার মান অনেক স্বাভাবিক হয়ে আসবে। আর এই প্রকল্পটা আমরা অলরেডি প্রেরণ করছি, এখন এটা প্ল্যানিং কমিশনে আছে, এটা সবুজ পাতায় উঠে গেছে অলরেডি প্রকল্পটা। আশা করছি যে অথবা অল্প সময়ের মধ্যে পাস হয়ে যাবে। দীর্ঘ প্রত্যাশিত প্রকল্পের কাজ আগামী অর্থ বছরে শুরু হবে, শেষ হবে 2030 সালে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার প্রচেষ্টা একটাই থাকবে যে যত দ্রুত সম্ভব নওগাঁর মানুষ যে কষ্টে আছে সেই কষ্ট থেকে যেন তারা বের হয়ে যেতে পারে এবং নওগাঁর মানুষ আধুনিক একটা শহর যেন নওগাঁকে নিজের চোখে এই প্রজন্ম এবং ভবিষ্যতের প্রজন্ম যেন দেখতে পারে। এই সড়কটি সম্প্রসারণ আর 4 লেন করা হলে নওগাঁ শহরের চিত্র পাল্টে যাবে। তবে জমি অধিগ্রহণ আর স্থাপনা অপসারণ করাটাই এই প্রকল্প বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। পাশাপাশি পুরুষ ও স্ত্রী মাছ নির্ধারণকারী সম্ভাব্য জিন শনাক্ত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর তাসলিমা খানম। দাবি করা হয় এই গবেষণার ফলে প্রাকৃতিক জলাশয় ছাড়াও কৃত্রিম পদ্ধতিতে অধিক ফলনশীল স্ত্রী শিং মাছ চাষ করা সম্ভব হবে। জলবায়ু পরিবর্তন, বন্যা, অতিরিক্ত আহরণ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় শিং হুমকির মুখে। এ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাসলিমা খানম। প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স করেছেন তিনি। জিনটা আইডেন্টিফাই করেছি, সেটা হলো মেল ফিমেলকে আলাদা করতে পারবে এবং এটা থেকে যেটা হবে যে মনোসেক্স শিং উৎপাদনের জন্য আমাদের যে লম্বা প্রসেস লাগে আপনার হরমোন খাওয়ানোর মাধ্যমে, সেইটাকে অনেকাংশে কমিয়ে আনবে। 2020 সালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শুরু হয় গবেষণা। ব্রহ্মপুত্র নদ থেকে সংগ্রহ করা হয় দেশীয় শিং মাছের নমুনা। অধ্যাপক তাসলিমার নেতৃত্বে গবেষণা শুরু করেন বাংলাদেশ, জাপান ও সুইডেনের একদল গবেষক। জিন আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটি ফ্যামিলি তৈরি করতে হয়েছিল, ব্রিডিং ট্রায়াল দিতে হয়েছিল। তো এই স্যাম্পলগুলো তৈরি করা আমরা শুরু করেছি 2020 সালে এবং 2022 সালে আমি এই স্যাম্পলগুলো নিয়ে হলো জাপানে চলে যাই। ওখানে আমি হলো জিনোম সিকোয়েন্সিংয়ের কাজটা করি। পরবর্তীতে 2022 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে 8টি ফ্যামিলির প্রায় 800টি পোনার নমুনা নিয়ে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে সিকোয়েন্সিং ও জিন শনাক্তকরণের কাজ করা হয়। ব্যবহার করা হয় সর্বাধুনিক সিকোয়েন্সিং প্রযুক্তি ও সুপার কম্পিউটার। ফিমেল শিংয়ের গ্রোথ হলো 40 থেকে 60% বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা যদি অল ফিমেল তৈরি করি মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট 50%-এর মতো বেড়ে যাবে। সো হিউজ প্রোডাকশন হবে। তেলাপিয়ার ক্ষেত্রে যেটা সাধারণত হয় 15 থেকে 20 এরকম % বেড়ে যায়। সম্প্রতি সংবাদ সম্মেলনে ডক্টর তাসলিমা জানান, এই গবেষণার ফলে পুরুষ ও স্ত্রী শিং মাছ শনাক্ত করা সম্ভব। এতে প্রাকৃতিক জলাশয় ছাড়াও কৃত্রিম পদ্ধতিতে অধিক ফলনশীল স্ত্রী শিং চাষ করা সম্ভব হবে। গবেষণার ফলাফল চলতি বছরের মার্চে জাপানিজ সোসাইটি অব ফিশারিজ সায়েন্স আয়োজিত একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙনে প্রতি বছর বিলীন হয় বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও বসতঘর। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। তাই সম্পদ রক্ষায় এবার নিজেরাই উদ্যোগ নিয়েছে। বাঁশ দিয়েই চলছে বাঁধ নির্মাণ কাজ। জামালপুরের দেওয়ানগঞ্জ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ যেন এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম। প্রতি বছর বর্ষা মৌসুমে একরের পর একর জমি বিলীন হয় ব্রহ্মপুত্রের ভয়াল থাবায়। অনেকেই হারান বসতভিটা।
স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। পানি উন্নয়ন বোর্ডও নেয়নি কোনো পদক্ষেপ। প্রতি বছরই নদী ভাঙে, কুশারা জমিন ভাঙে, আবাদি জমিন ভাঙে, বাড়ি ভিড়া ভাঙে। এই কারণে আমরা প্রস্তুতি নিছি, গ্রামের মানুষ সবাই আমরা এই নদীর ভিতরে গাড়ার দেওয়ার কারণে চান্দাজ দিয়ে বাঁশ কাটি নিয়ে হাবি জাবি সবার নিয়ে আমরা মনে করেন ৬-৭টা গাড়ার করবো আর কি। একবার ভেঙে এই দিক গেছে, আবার ভেঙে যায়, ওইবার ভেঙে ওই দিক যায়, আবার ওইবার বাড়ি করি, আবার ওই দিক যায়, আবার এবার বাড়ি করি। এবার তো আসে সন্তান আমরা এই নদীর দুর্ভিক্ষ সহ্য করতে আসি। আমাদের এই জমির ঘরে রাখ, ধান, পাট, ভুট্টা চাষ হতো, কিন্তু আসলে দিন দিন এই ফসলি জমিগুলো কমে আসতেছে। তাই বসতভিটা ও ফসলি জমি রক্ষায় এবার গ্রামবাসী নেমে পড়লেন বাঁধ নির্মাণে। ১ কিলোমিটার এলাকা জুড়ে বাঁশের বাঁধ তৈরি করছে তারা। ভিটে মাটি রক্ষায় অংশ নিয়েছে শিশুরাও। তবে এই বাঁধ ভাঙন রোধে কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কা রয়েছে স্থানীয়দের। ধরাভাড়া করিয়া গাঁয়ের 10 জন মিলে যাই হোক সহযোগিতা করে আমরা পাইলিং দিতে আছি, মানে রক্ষা করার জন্য। যদি না হয় রক্ষা, সেখানে আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে অনুরোধ জানাচ্ছি, তারাও সহযোগিতা করলো। নদী থেকে বাঁচার জন্য এই গ্রামের মানুষ নিজেরা অর্থ, শ্রম এবং মেধা বিনিয়োগ করে বাঁশের বাঁধ নির্মাণ করেছে, যাতে এই বছরটা ভাঙন থেকে রক্ষা পায়। ব্রহ্মপুত্রের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের। যেহেতু নদী শাসনের কাজগুলো উপজেলা প্রশাসন থেকে হয় না, যে পানি উন্নয়ন বোর্ড থেকে তারা পরিচালনা করে না, ওইখানে চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে আমি লিখিতভাবে যোগাযোগ করব। পাশাপাশি আমি স্থানীয় সাংসদকেও বিষয়টি অবহিত করেছি ইতোমধ্যে। পুরাতন ব্রহ্মপুত্র নদের যে অংশে ভাঙন রয়েছে সে অংশে ইতিমধ্যে আমরা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য একটি প্রস্তাবনা প্রেরণ করেছি। এটা ঊর্ধ্বতন দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। গত ৫০ বছরে দেওয়ানগঞ্জের এই অঞ্চলে বসতবাড়ি সহ শত শত একর ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে ২,০০০-এরও বেশি পরিবার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সৌদি ফেরত প্রবাসীকে পথে আটকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের সময় হাতে নাতে ধরা পড়েছে সিএমপির খুলশী থানার এসআই ও তার এক সহযোগী। ফ্লাইওভারে প্রবাসীর সাথে ধস্তাধস্তির সময় জনতা এই দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর এসআইকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি মামলা হয়েছে থানায়। সৌদি আরব থেকে একজনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে ভাইয়ের পাঠানো ১৬ ভরি ওজনের ৮টি স্বর্ণের চুরি নিয়ে লোহাগাড়ায় বাড়ি ফিরছিলেন আব্দুল খালেক। তার দাবি, টাইগার পাস মোড়ে বাস থেকে তাকে নামিয়ে সিএনজি অটোরিকশায় তোলেন খুলশী থানার এসআই আমিনুল ইসলাম ও তার ২ সহযোগী। সব স্বর্ণ ছিনিয়ে নিয়ে অটোরিকশা করে কয়েক জায়গায় ঘোরান। এক পর্যায়ে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে তুলে প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন এসআই আমিনুল ও তার সহযোগীরা। এ সময় ধস্তাধস্তি দেখে লোকজনের ভিড় জমে। পরে পাঁচলাইশ থানা পুলিশের টহল টিম দেখে এসআই আমিনুল ও তার সহযোগী শহীদুলকে তাদের হাতে তুলে দেয় জনতা। আরেক সহযোগী পালিয়ে যায়। আমার কলা বেড়া ধরিয়া লামা ফেলেছি, ওই যে পুলিশ কয় আমিনুল আমার ব্যাগ ছিল, ব্যাগটা লামা ফেলেছে। আমার লামাইয়া সিএনজি তুটেছি, সিএনজি তুটে একটা গলদির দিকে আমার একটা রাস্তা দিয়ে আমি বললাম কোন দিয়েছো, অত আমি আইনের পুলিশ। এর দেখতেছি পকেটে গিয়ে আছে, ওয়ালিশ টলিশ আছে, সব কিছু আছে, নিয়ে আমার সোনাটা নিয়ে গেছে। ভুক্তভোগী খালেক নিজেও ১৬ এপ্রিল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। স্বর্ণগুলো ভাইয়ের বিয়ে উপলক্ষে বৈধভাবে আনা বলে দাবি তার। আমি তো দোষ আমার এখানে, আমি তো এতগুলো চলে আসি, পুলিশে কেমন জানো, পুলিশের সাথে আর যে লোক আছে আর 2 জন আছে, এরা মনে করছে আমার ফুল করছে, চাচ্ছি তো বেশি আমার এই কাছ থেকে বরখিস্ত সেটা চাই আমি। এই যে পুলিশের চাকরি থাকলে কাছ থেকে বাতিল হয়ে যাক একবারে। আটক এসআই আমিনুলকে প্রথমে পাঁচলাইশ থানা, পরে খুলশী থানায় নেওয়া হয়। ছুটে যান সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে থানায়। কর্মকর্তাদের দাবি, ঘটনার সময় পেশাগত দায়িত্বে ছিলেন না ওই এসআই। মানে প্রক্রিয়াটা কি এখন, আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা আইনগত ব্যবস্থা নেব। মামলা কি করা হয়েছে? মামলা প্রক্রিয়াধীন হচ্ছে। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। হবিগঞ্জের বানিয়াচংয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানায়, ভোরে মারকুলি বাজারে একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন দেখতে পায় তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে অন্তত 4 দোকান ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। পরে খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। জয়পুরহাটের কালাই এলাকায় যত্রতত্র গড়ে তুলছে হিমাগার। অসাধু ব্যবসায়ীরা নিয়ম নীতির তোয়াক্কা না করেই 3 ফসলি জমিতে হিমাগার তৈরি করছেন। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। কৃষি বিভাগও বলছে কোনো রকম অনুমোদনের আবেদনই করেনি এসব প্রতিষ্ঠান। তাই এসব হিমাগার মালিকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। কালাইয়ের চেচুরিয়া এলাকা, ফসলি জমিতে গড়ে উঠছে হিমাগার, নাম আরবি কোল্ড স্টোরেজ। নিয়ম অনুযায়ী হিমাগার তৈরিতে লাগে কৃষি বিভাগের সনদ, সাথে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের সনদ, কিন্তু এর কোনোটি নেই। মালিকের দাবি নথিপত্র প্রক্রিয়াধীন। সবকিছু আমার অ্যাপ্লাই করা হচ্ছে। আমি ঢাকা দিয়ে ওই জন্য আমি ঢাকাতে গেছিলাম, ভূমি মন্ত্রণালয় থেকে ওগুলো আমি সবকিছু ওখানে জমা দিয়ে দিচ্ছি। কৃষি অফিস অনুমোদনের জন্য ব্যবসা করবো, তখন কৃষি সম্পদ আমার অনুমোদন লাগবে। আমি তো ব্যবসা করতেছি না আমি এখন। একই এলাকায় দুর্গাপুর গ্রাম, মান্নান অ্যান্ড সন্স নামে গড়ে উঠছে আরেকটি হিমাগার। এটিও 3 ফসলি জমিতে অনুমোদন ছাড়াই নির্মাণ করছেন মালিক। অনেক কিছু প্রক্রিয়াধীন আছে আর কি, সব তো একসঙ্গে করা যায় না। তার ধারে দেখবে আমার তো টাকসারে ওঠেনি, পরিবেশের সার্ভেতে তার ধারে দেখবে আমার তো টাকসারে ওঠেনি, পরিবেশের সার্ভেতে এখনো হবে না, আরো দেরি আছে। পরিবেশের সার্ভেতে ছাড়া তো মনে করেন যে আমরা বিদ্যুৎ পাবো না, ব্যাংকের লোন পাবো না, অনেক কিছুই পরিবেশের ছাড়পত্র ছাড়া অনেক কিছু কাজ হয় না। কৃষি বিভাগ বলছে 2টি প্রতিষ্ঠানই হিমাগার তৈরিতে কোনো আবেদন করেনি, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সরেজমিনে তদন্ত করে যে জিনিসটি দেখতে পেয়েছে যে 2টিতে হিমাগার নির্মাণের জন্য 2টি প্রতিষ্ঠান এখানে কার্যক্রম চালু করেছে এবং বিগত বছরগুলোতে এই জমিগুলোতে 3টি ফসল হয়েছিল, কিন্তু এখন কিন্তু এই জমিগুলোতে কোনো ধরনের, আমি যতটুকু জানি যে কৃষি ডিপার্টমেন্টের আমাদের কাছ থেকে কোনো অনুমতি বা মতামত না নিয়ে এখানে কিন্তু কৃষি জমিতে স্থাপনা নির্মাণ হচ্ছে। কালাই উপজেলায় হিমাগার রয়েছে 11টি, এতে প্রায় 14 লাখ বস্তা আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। আব্দুল আলিম, যমুনা নিউজ। সুস্বাদু কালো আঙুর চাষে সফলতা এসেছে ঝিনাইদহের মহেশপুরে। 1 বিঘা জমিতে 300টি আঙুর গাছ লাগিয়ে ফলনও ভালো পেয়েছেন বাগানী আব্দুর রশিদ। ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন অনেকে। কৃষি বিভাগ বলছে ফলনের আওতা বাড়লে আগের চেয়ে কমে আসবে আমদানি নির্ভরতা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রাম, যেখানে সবুজ পাতার ফাঁকে বাঁশের মাচায় ঝুলছে সুস্বাদু কালো আঙ্গুর। স্থানীয় কৃষক আব্দুর রশিদ শখের বশেই সংগ্রহ করেন ছমছম সুপারসোনিকা কালো জাতের 300টি চারা। 1 বিঘা জমিতে শুরু করেন আঙ্গুর চাষ, খরচ হয় 2.5 লাখ টাকা। গাছের চারাগুলো বেশিরভাগ দেশের বাইরে এবং দেশের ভিতরে, কিন্তু আসলে দেশের বাইরে যেগুলো সেগুলো কিন্তু আমি নিজে বাইরে যাইনি। আমাদের বাংলাদেশের যে সমস্ত ভাই প্রবাসী ইম্পোর্টার আছে তাদের মাধ্যম দিয়ে রুটগুলো আমাদের সংগ্রহ করা, আর কিছু জাত আছে আমাদের দেশের ভিতর থেকেই কিছু জাত সংগ্রহ করা। দৃষ্টিনন্দন হওয়ায় প্রতিদিনই আঙ্গুর বাগান দেখতে আসছে শত শত মানুষ। বিক্রিও হচ্ছে 300 টাকা কেজি দরে। তার এই সফলতায় উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। আমাদেরও বিশ্বাস ছিল না যে আঙ্গুর এত মিষ্টি হবে বা এত সুন্দর আঙ্গুর বাংলাদেশের মাটিতে হবে, কিন্তু ইনশাল্লাহ আব্দুর রশিদ ভাই আঙ্গুর চাষ করে এটা আমাদের ভুলটা ভেঙে দিয়েছে। না দেখলে আসলে বিশ্বাসই করা যাবে না যে আসলে আঙুরের কালার, বিদেশি একটা ফল, এত সুন্দর একটা কালার আমাদের দেশে হচ্ছে। গাছে কত সুন্দর সুন্দর আঙুর হয়ে আছে, আর উপরে তো আছেই। আসলে দেখার মতো জিনিস এবং খাওয়ার মতো জিনিস। আমরাও চাই আমরা একটা প্রজেক্ট করি। কৃষি বিভাগ বলছে আঙ্গুর উৎপাদনে জৈব সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে অন্যদেরও। এবছর এই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় প্রায় 1 হেক্টর জমিতে আঙ্গুর চাষ করা হয়েছে। বর্তমানে আঙ্গুর ফল ঝুলন্ত অবস্থা আছে এবং ফসলের অবস্থা ভালো। আর এটি সম্প্রসারণের জন্য আমরা কারিগরি যে পরামর্শ সেটি দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে স্থানীয় পর্যায়ে আঙ্গুরের চাষ বাড়লে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। আজ ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। 1921 সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় 30,000 চা শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালান। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় চা শ্রমিকদের। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন।
নাবিল, দিনটি স্মরণে চা শ্রমিকদের আজ কি আয়োজন থাকছে এবং তাদের অধিকার কি সঠিকভাবে আদায় হলো এত বছর পরেও তারা কি বলছেন? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে আজকে চা শ্রমিক দিবস 1921 সালের আজকের এই দিনে আসলে চাঁদপুরের যে মেঘনাঘাট, সেই মেঘনাঘাটে আসলে স্টিমারে ওঠার সময় চা শ্রমিকদের গুলি করে গুর্খা বাহিনী আসলে চা শ্রমিকদের সেখানে হত্যা করেছিল এবং তারা আসলে তাদের যে মুল্লুক অর্থাৎ তাদের যে বাড়ি সেখানে ফিরে যাওয়ার জন্যই তারা আসলে রওনা হয়েছিলেন। এজন্য সেই নামটি তারা দিয়েছিলেন মুল্লুকে চলো আন্দোলন এবং সেই আন্দোলনের 103তম বছর আজকে। এবং এখন আজকে আমরা দেখেছি যে বিভিন্ন চা বাগানগুলোতে আসলে চা শ্রমিকদের যেসব সংগঠনগুলো রয়েছে, চা শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক অধিকার আন্দোলন, চা শ্রমিক ফেডারেশন, তাদের বিভিন্ন সংগঠন আসলে নানা ধরনের আসলে কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং তারা তাদের মতো করে আসলে আজকের এই দিনটিকে পালন করছে। এবং মূলত আপনি যে প্রশ্নটি করেছিলেন যে 103 বছর পার হলেও আসলে তাদের যে মূল দাবি অর্থাৎ তারা যে জন্য আসলে ফিরে যাওয়ার দাবি করেছিলেন, তাদের একটি ভূমির অধিকার, সেই ভূমির অধিকার কিন্তু তারা ফিরে পাননি। আমরা চেষ্টা করব যে একজন চা শ্রমিকের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে 103 বছর হয়ে গেল, আপনারা তো আপনাদের মুল্লুকে ফিরে যাওয়ার যে আন্দোলন আপনারা পূর্বঘোষণা করেছিলেন, সেই আন্দোলন 103 বছর কি দাবি আদায় হলো? আসলে আমরা চাই, আমরা এদেশের নাগরিক, আমাদের পূর্বপুরুষ প্রায় বছর এই দেশে 200 বছর হয়েছে কিন্তু এখনো আমরা ভূমি অধিকার পাইনি। পাশাপাশি নাগরিকত্ব জমা, শিক্ষার অধিকার, আমাদের ন্যায়সঙ্গত মজুরি, আমাদের এই মুহূর্তে যে বাজার দরের সাথে সঙ্গতি রেখে অন্তত 500 টাকা মজুরি করা দরকার, প্রতিটি বাগানে প্রাথমিক বিদ্যালয় দেওয়া দরকার এবং আমাদের মানসিকচিত যে নাগরিকত্ব সুবিধা সেইগুলো আমরা চাই। ইশরাত, আরেকটি বিষয় যদি আপনাকে জানাই যে এই 103 বছর হয়ে গেল, একটি রক্তস্নাত দিন, চা শ্রমিকদের আসলে একটি লড়াইয়ের দিন। সেই দিনও আমরা দেখেছি যে এই যে চা শ্রমিকরা তাদের যে মূল যে ছুটি, সেই ছুটিটা কিন্তু আসলে তারা মানে আজকের এই দিনে পর্যন্ত তাদের ছুটি নেই, সেই ছুটির দাবিও করছেন। পাশাপাশি ন্যায্য মজুরি, ভূমির অধিকার, তাদের সন্তানদের জন্য স্কুলের ব্যবস্থা, সেই দাবিগুলো আসলে প্রত্যেকের যে আজকের মুখে মুখে সেই স্লোগানগুলো আমরা শুনছিলাম এবং এভাবেই আসলে তারা যে চা শ্রমিক আন্দোলনের, চা শ্রমিক দিবসের যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো পালন করছেন। ইশরাত, নাবিল, আপনাকে অনেক ধন্যবাদ।